অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই এই বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস থেকে আরো একটি ক্লাস নিতে যাচ্ছি। তোমরা তো জানো এই অধ্যায় থেকে এর আগেও আমি আরো কয়েকটি ক্লাস নিয়েছি। আজ আমি তোমাদের মূলত মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে তোমাদেরকে বলবো। তোমরা নিশ্চয়ই তো জানো যে অ্যানিমেলিয়া যে জগৎটা আছে, এই অ্যানিমেলিয়া জগতের প্রাণীদেরকে 9টি পর্বে ভাগ করা যায়, যার মধ্যে কর্ডাটা পর্ব ছাড়া বাকি যে 8টি পর্ব আছে সবগুলোই হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর জন্য। শুধুমাত্র কর্ডাটা পর্বটাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের জন্য, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীরা হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্গত। দেখো, আমি কিন্তু এর আগেও বলেছি যে কর্ডাটা পর্বটাকে 3টি উপপর্বে ভাগ করা যায়। একটা হচ্ছে সেফালোকর্ডাটা, দ্বিতীয়টা হচ্ছে ইউরোকর্ডাটা এবং তৃতীয়টি হচ্ছে ভার্টিব্রাটা। তাহলে দেখো, এই যে ভার্টিব্রাটা উপপর্ব এইটাকে আবার হচ্ছে 7টি শ্রেণীতে ভাগ করা যায়। কয়টি শ্রেণী? 7টি শ্রেণীতে ভাগ করা যায়। এই শ্রেণীগুলোও কিন্তু আমি তোমাদেরকে যখন এই অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে পড়িয়েছিলাম তখন কিন্তু আমি দেখিয়েছি। আজও আমি তোমাদেরকে দেখাবো যে কর্ডাটা পর্বটাকে কিভাবে ভাগ করা হয়েছে। দেখো, কর্ডাটা পর্ব এই কর্ডাটা পর্বটাকে 3টি উপপর্বে এটা হচ্ছে উপপর্ব, অর্থাৎ এই কর্ডাটা পর্বটাকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। 1 ইউরোকর্ডাটা, 2 সেফালোকর্ডাটা, 3 নাম্বার হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা অর্থাৎ দেখো, এই ইউরোকর্ডাটা, তাহলে ইউরোকর্ডাটা প্রাণীদের এই যে 3টা উপপর্ব এর মধ্যে ইউরোকর্ডাটা প্রাণীদের বৈশিষ্ট্যটা কেমন। অর্থাৎ তার আগে আমরা একটু দেখব যে হচ্ছে এই যে কর্ডাটা পর্বটা আছে, এই কর্ডাটা পর্ব প্রাণীদের স্বভাব এবং বাসস্থানটা কেমন। অর্থাৎ এই কর্ডাটা পর্বটার স্বভাব, প্রাণীদের হচ্ছে স্বভাব এবং বাসস্থান। দেখো, এই যে কর্ডাটা পর্বের প্রাণীরা এরা পৃথিবীর সকল পরিবেশেই বাস করতে পারে, অর্থাৎ এদের বহু প্রজাতি, অর্থাৎ ডাঙ্গায় বাস করে। জলচর কর্ডাটাদের মধ্যে বহু প্রজাতি আছে যারা স্বাদু পানিতে বাস করে, আবার অনেকেই আছে হচ্ছে যারা হচ্ছে লবণাক্ত বা সাগরের পানিতে বাস করে, অর্থাৎ সাগরে বা সমুদ্রে বসবাস করে। এদের বহু প্রজাতি আছে বৃক্ষবাসী, অর্থাৎ বৃক্ষে বসবাস করে। আবার অনেকেই আছে হচ্ছে মরুবাসী, অর্থাৎ মরুভূমিতে বসবাস করে। আবার অনেকেই আছে হচ্ছে মেরুবাসী, অর্থাৎ মেরু, অর্থাৎ যেগুলো হচ্ছে মেরু অঞ্চলে বসবাস করে।
আবার কেউ কেউ আছে হচ্ছে গৃহবাসী, আবার কেউ আছে হচ্ছে খেচর। এই বিভিন্ন টাইপের এই মেরুদণ্ডী অর্থাৎ করডাটা পর্বতে বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু অন্তর্গত। করডাটা পর্বের বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে। এই করডাটা পর্বের প্রাণীদের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন করডাটা পর্বের প্রাণীদের হচ্ছে বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো, যে এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর এক ধরনের নটোকর্ড নামক এক ধরনের অঙ্গ থাকে, অর্থাৎ নটোকর্ড অবস্থান করে। তাহলে দেখো, তাহলে আমি কি বলেছি, যে এই পর্বের প্রাণীদের মানে এই পর্বের হচ্ছে প্রাণীর সারা জীবনও থাকতে পারে, অথবা ভ্রূণ অবস্থায় এদের পৃষ্ঠ দেশ বরাবর অর্থাৎ নটোকর্ড অবস্থান করে। তাহলে প্রশ্ন জাগে নিশ্চয়ই, যে নটোকর্ড বলতে আমরা কি বুঝি। অর্থাৎ নটোকর্ড হচ্ছে একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও হচ্ছে অখণ্ডায়িত অঙ্গ। এটা হচ্ছে এক ধরনের নরম, তাহলে এই জিনিসগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে, নরম, নমনীয়, তারপর হচ্ছে দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত এক ধরনের অংশ, অর্থাৎ এদের পৃষ্ঠীয় দেশ বরাবর থাকে। আর 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে পৃষ্ঠদেশে একক ফাঁপা হচ্ছে স্নায়ুরজ্জু থাকে। তাহলে কি থাকে, পৃষ্ঠদেশে হচ্ছে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। তারপর দেখো, এই যে করডাটা পর্বের প্রাণীরা, এরা হচ্ছে সারা জীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র এদের থাকে। গলবিলীয় হচ্ছে ফুলকা ছিদ্র থাকে। তাহলে কি সারা জীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। তাহলে তোমরা এই বৈশিষ্ট্যগুলা, অর্থাৎ এই যে 3টা বৈশিষ্ট্য আমি বললাম, অর্থাৎ এই করডাটা পর্বের প্রাণীদের এই বৈশিষ্ট্যগুলা তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কারণ করডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলা প্রায়ই থাকে। আর এইখানে যে আমি একটি কথা বলেছি নটোকর্ড, এই নটোকর্ড কি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু নটোকর্ড সম্পর্কে তোমাদের প্রশ্ন থাকে। তাহলে বুঝতেই পারছো যে এই করডাটা পর্বের প্রাণীরা যেহেতু মেরুদণ্ডী, কাজেই এদের উদাহরণ হবে মানুষ, তারপরে হচ্ছে ব্যাং, তারপরে হচ্ছে রুই মাছ, অর্থাৎ মাছ জাতীয় মাছ, রুই মাছ, তারপরে হচ্ছে ইলিশ মাছ, তারপরে এই ছাগল, তারপরে হচ্ছে এরকম হচ্ছে গরু, এগুলো সবই হচ্ছে করডাটা পর্বের প্রাণী। তাহলে দেখো, আমি এখানে লিখেছি যে করডাটা পর্বটাকে আবার 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। তাহলে এক হচ্ছে ইউরোকর্ডাটা। তাহলে আমরা দেখি যে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যটা কেমন এবং এদের উদাহরণটা কি। ইউরোকর্ডাটার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র, তারপরে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় এদের হচ্ছে ফুলকা রন্ধ্র থাকে এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য। আর 2 নম্বর বৈশিষ্ট্য, শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে। শুধুমাত্র লার্ভা অবস্থায় এদের লেজে, তার মানে পূর্ণাঙ্গ অবস্থায় কিন্তু নটোকর্ড থাকে না, শুধুমাত্র লার্ভা অবস্থায় এদের লেজে নটোকর্ড থাকে। তাহলে এটার উদাহরণটা কেমন হবে, তাহলে দেখো, এই ইউরোকর্ডাটা উদাহরণটা হচ্ছে অ্যাসিডিয়া। এদের উদাহরণ হচ্ছে কি, উদাহরণ অ্যাসিডিয়া।
এসি এ এ এএসসিআই এএস, তারপরে তো ছিল সিআই, অ্যাসিডিয়া, ডিআই আর হচ্ছে এ, এই অ্যাসিডিয়া, এদের উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া। তাহলে দেখো অবশ্যই বানানটা একটু খেয়াল করবে, এএসসিআই, অ্যাসিডিআই, অ্যাসিডিয়া। তাহলে এখন আমরা দেখি যে সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কেমন এবং এদের উদাহরণটা কি। তারপরে দেখো এই সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের হচ্ছে সারা জীবনেই এদের দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখো ইউরোকর্ডাটাতে আমরা দেখলাম যে শুধুমাত্র লার্ভা অবস্থায় লেজে নটোকর্ড দেখা যায়, কিন্তু সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের কিন্তু এটা হচ্ছে সারা জীবনেই এদের দেহে নটোকর্ডের উপস্থিতি দেখা যায়। আর এই পর্বের প্রাণীদেরকে দেখতে অনেকটা মাছের মতন মনে হয়, অর্থাৎ দেখতে মাছের মতো। এটা হচ্ছে এর উদাহরণ হচ্ছে মানে ব্রানকোস্টোমা। তাহলে উদাহরণটা হচ্ছে ব্রানকোস্টোমা। দেখো এটা হচ্ছে উদাহরণ হচ্ছে ব্রানকোস, CHIOS, ব্রানকিওস, CHIOS, ব্রানকোস্টোমা, TOMA। তাহলে উদাহরণ হচ্ছে ব্রানকোস্টোমা। তাহলে অবশ্যই এই উদাহরণগুলো একটু খেয়াল করবে এবং এর সঠিক বানানটা দেখবে। তারপরে দেখো এই যে ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটা পর্বটাকে আমরা কি বলেছি, এই ভার্টিব্রাটা পর্বটাকে 6টি শ্রেণীতে ভাগ করা যায়। এটা হচ্ছে 6টি শ্রেণী, এগুলো শ্রেণীতে 6টি শ্রেণীতে ভাগ করা যায়, 6টি না 7টি শ্রেণীতে ভাগ করা যায়, 7টি শ্রেণীতে ভাগ করা যায়। এদের হচ্ছে 7টি শ্রেণীতে ভাগ করা যায়। যেমন এক নম্বর শ্রেণী, যেটা 1 নম্বর শ্রেণীটা হচ্ছে ভার্টিব্রাটা। এই উপপর্বের প্রাণীরাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের এই 7টি শ্রেণীতে ভাগ করা যায়। এক হচ্ছে সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা। এক নম্বর হচ্ছে সাইক্লোস্টোমাটা। দেখো সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণীদের, তাহলে এটা হচ্ছে সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণীদের হচ্ছে বৈশিষ্ট্যটা কেমন। দেখো সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, এদের দেহটা হচ্ছে লম্বাটে, মুখছিদ্র হচ্ছে গোলাকার এবং চোয়ালবিহীন, মুখছিদ্র হচ্ছে গোলাকার এবং চোয়ালবিহীন। আর এদের দেহে হচ্ছে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত, এদের দেহ হচ্ছে আইস বা যুগ্ম পাখা অনুপস্থিত। ফুলকা ছিদ্রের সাহায্য হচ্ছে এরা শ্বাস নেয়, অর্থাৎ ফুলকার সাহায্যে হচ্ছে এরা শ্বাস নেয়। পেট্রোমাইজন হচ্ছে এদের উদাহরণ, পেট্রোমাইজন। তাহলে দেখো এটার উদাহরণ হচ্ছে পেট্রোমাইজন, এটা হচ্ছে পেট্রোমাইজন হচ্ছে এদের উদাহরণ। তাহলে তোমরা এই সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যটা অবশ্যই দেখবে। এদের দেহ হচ্ছে লম্বাটে, মুখছিদ্র গোলাকার এবং হচ্ছে চোয়ালবিহীন। তারপরে এদের দেহ হচ্ছে আইস বা যুগ্ম পাখা হচ্ছে অনুপস্থিত, আর ফুলকা ছিদ্রের সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। আর উদাহরণটা হচ্ছে পেট্রোমাইজন। তারপরে 2 নাম্বার হচ্ছে কন্ড্রিকথিস। দেখো 2 নাম্বার হচ্ছে
কন্ড্রিক, কন্ড্রিকথিস। 2 নাম্বারটা হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যটা কেমন? এই পর্বের সকল প্রাণী হচ্ছে সমুদ্রে বাস করে। এই পর্বের সকল প্রাণী হচ্ছে সমুদ্রে বসবাস করে। আর কঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়, কঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়। দেহ হচ্ছে প্লাকেড আইস দ্বারা আবৃত। আর মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। তাহলে আর কানকো এদের থাকে না, এদের হচ্ছে কানকো, কানকো হচ্ছে থাকে না। তাহলে এই পর্বে সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক বা সমুদ্রে বসবাস করে। কঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়, তারপরে দেহ হচ্ছে প্লাকেড আইস দ্বারা আবৃত, আর মাথার দুই পাশে 5 থেকে 7টা ফুলকা ছিদ্র থাকে। আর কানকো থাকে না। তাহলে দেখো এই পর্বের প্রাণীদের হচ্ছে উদাহরণ হচ্ছে হাঙ্গর, করাত মাছ এবং হচ্ছে হাতুড়ি মাছ। তাহলে এই পর্বের প্রাণীদের উদাহরণ হচ্ছে হাঙ্গর, হাঙ্গর, তারপর হচ্ছে করাত মাছ, করাত মাছ এবং হচ্ছে হাতুড়ি মাছ। হাতুড়ি মাছ। এই উদাহরণগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। তাহলে দেখো, তাহলে এক হচ্ছে সাইক্লোস্টোমাটা, 2 হচ্ছে কন্ড্রিকথিস এবং 3 নাম্বার হচ্ছে অস্টিকথিস। এটা হচ্ছে 3 নাম্বার যে 3 নাম্বার যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে অস্টিকথিস। যেমন 3 নাম্বার হচ্ছে অস্টিকথিস। অস্টিকথিস 3 নাম্বার হচ্ছে অস্টিকথিস। দেখো এই অস্টিকথিস পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যটা কেমন? তাহলে অধিকাংশই হচ্ছে এটা হচ্ছে অধিকাংশ হচ্ছে স্বাদু পানির মাছ, অধিকাংশ হচ্ছে স্বাদু পানির মাছ। দেহ হচ্ছে সাইক্লয়েড, গ্যানেট বা টিনেট ধরনের আইস দ্বারা হচ্ছে আবৃত। তাহলে এইখানে একটু খেয়াল করবে যে দেখো আমরা যখন হচ্ছে এই কন্ড্রিকথিস বলেছি তখন কিন্তু আমরা বলেছি যে দেহটা হচ্ছে প্লাকেড আইস দ্বারা আবৃত থাকে, প্লাকেড আইস দ্বারা আবৃত থাকে। কিন্তু অস্টিকথিসের এটা কিন্তু দেহ হচ্ছে সাইক্লয়েড এবং হচ্ছে গ্যানেট বা টিনেট ধরনের আইস দ্বারা আবৃত। অনেক সময় তোমাদের যে অনেক সময় সৃজনশীল প্রশ্ন দিবে, যে সৃজনশীল প্রশ্নে অনেক সময় বৈশিষ্ট্য দিয়ে দেয় যে দেহে হচ্ছে সাইক্লয়েড বা গ্যানেট বা টিনেট ধরনের আইস থাকে। তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে অস্টিকথিস শ্রেণীভুক্ত ভার্টিব্রাটা উপপর্বের, এটা হলো কর্ডাটা পর্বের প্রাণী। তারপর মাথার দুই পাশে হচ্ছে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে, অর্থাৎ এখানে কিন্তু কানকো থাকে। তারপর হচ্ছে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, যেমন ইলিশ মাছ। তারপর হলো সি হর্স। তাহলে উদাহরণটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছ। আর একটা হচ্ছে ইলিশ মাছ, আর একটা হচ্ছে সি হর্স। এইগুলো হচ্ছে এর উদাহরণ। তাহলে দেখো, তার মানে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে স্বাদু পানির মাছ। স্বাদু পানির যে মাছগুলো আছে সবই হচ্ছে এইগুলো হচ্ছে সবই হচ্ছে এই অস্টিকথিস শ্রেণীভুক্ত। তারপর যে শ্রেণীটা আমরা বলবো সেটা হচ্ছে যেমন হচ্ছে 4 নাম্বার। যেমন 4 নাম্বারটা হচ্ছে উভচর। চার নাম্বারটা হচ্ছে উভচর। দেখো বা অ্যামফাইবিয়া যেটা উভচর, এই উভচর প্রাণী তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে উভচর বলতে আমরা কি বুঝি। অর্থাৎ যে সকল প্রাণী জীবনের কিছু সময় ডাঙ্গায় আবার কিছু সময়
অর্থাৎ জলে বসবাস করে, অর্থাৎ উভয় পরিবেশে, জল এবং স্থল উভয় পরিবেশে যারা বসবাস করে তাদেরকে বলা হয় উভচর প্রাণী। এই উভচর প্রাণী এরাও কিন্তু কোনো একটা সময় এরা হচ্ছে কি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় যখন পানিতে বাস করে, আর যখন হচ্ছে ডাঙ্গায় বসবাস করে বা স্থলে বসবাস করে তখন কিন্তু তারা হচ্ছে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এই পর্বে প্রাণীদের কিছু বৈশিষ্ট্য আছে, তাহলে চলো আমরা একটু দেখি যে এদের বৈশিষ্ট্যগুলো কেমন। যেমন হচ্ছে দেহত্বক হচ্ছে আইশবিহীন থাকে, দেহত্বক হচ্ছে আইশবিহীন, দেহত্বক আইশবিহীন, ত্বক হচ্ছে নরম, তারপরে হচ্ছে পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত, তারপরে শীতল রক্তের প্রাণী। দেখো আমরা অনেক সময় দেখি যে ব্যাংকে হচ্ছে শীতল রক্তের প্রাণী বলা হয়, এই জন্য শীতল রক্তের প্রাণী। পানিতে ডিম পারে, আর জীবন চক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়, ব্যাঙাচি দশা দেখা যায়। তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু কমন, যেটা হচ্ছে উভচর প্রাণীর। এক হচ্ছে দেহত্বক হচ্ছে আইশবিহীন, ত্বক হচ্ছে নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত, শীতল রক্তের প্রাণী, আর পানিতে ডিম পারে, আর জীবন চক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়। যেমন উদাহরণ হচ্ছে সোনা ব্যাঙ এবং কুনো ব্যাঙ। তাহলে এদের উদাহরণ হচ্ছে সোনা ব্যাঙ আর হচ্ছে কুনো ব্যাঙ। তাহলে সোনা ব্যাঙ এবং কুনো ব্যাঙ। আর 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে সরীসৃপ। এটা হচ্ছে সরীসৃপ শ্রেণীভুক্ত, সরীসৃপ। তাহলে 5 নাম্বার যেটা সেটা হচ্ছে সরীসৃপ। তাহলে বুঝতেই পারছো সরীসৃপ তাদেরকেই বলা হয় যারা হচ্ছে বুকে ভর দিয়ে হাঁটে। তাহলে বুকে ভর দিয়ে হাঁটে, এরা হচ্ছে তাদেরকে হচ্ছে সরীসৃপ বলা হয়। অর্থাৎ ইংরেজিতে এদেরকে বলা হয় রেপটিলিয়া, অর্থাৎ রেপটিলিয়া। এই যে শ্রেণীগুলো আছে, এই শ্রেণীগুলোর কিন্তু তোমরা একটু ইংরেজি প্রতিশব্দগুলো দেখবে। যেমন হচ্ছে উভচর অ্যামফিবিয়া, তারপরে হচ্ছে সরীসৃপ হচ্ছে রেপটিলিয়া। অনেক সময় তোমাদের নৈর্বৃত্তিকে আসে এই ধরনের মানে ইগুলা। যেমন রেপটিলিয়া, এর হচ্ছে বাংলা কি মানে এটা হচ্ছে সরীসৃপ। বা অ্যাভেজ হচ্ছে তোমার পক্ষীকুল। এইগুলা যেমন হচ্ছে ম্যামালিয়া, তার মানে হচ্ছে স্তন্যপায়ী। তাহলে এই ইংরেজি প্রতিশব্দগুলো তোমরা একটু দেখবে। তাহলে সরীসৃপের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা বুকে ভর দিয়ে চলে। তারপরে ত্বক শুষ্ক ও আইশযুক্ত। দেখো উভচর এবং হচ্ছে তুমি যদি সরীসৃপ দেখো তাহলে কিন্তু দেখবে যে একটু বিপরীত বৈশিষ্ট্য কিছু আছে। যেমন হচ্ছে তোমার এই উভচরের ত্বক হচ্ছে নরম পাতলা, আর এটা হচ্ছে এবং হচ্ছে ভেজা ও গ্রন্থিযুক্ত। কিন্তু সরীসৃপের ত্বক কিন্তু শুষ্ক এবং আইশযুক্ত, এবং উভচরের কিন্তু আইশবিহীন। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করে করবে। অনেক সময় তোমাদের কম্পারেটিভ একটু মানে প্রশ্ন আসে যে মানে উভচর এবং সরীসৃপের মধ্যে তুলনামূলক মানে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো কি কি আছে এগুলো একটু বর্ণনা করো। তারপর হচ্ছে 4 পায়ে, এই যে 4 পায়ে হচ্ছে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে। তাহলে এদের উদাহরণ হচ্ছে টিকটিকি, কুমির এবং সাপ। হলো টিকটিকি, তারপর হচ্ছে কুমির, তারপর হচ্ছে সাপ। টিকটিকি, কুমির, সাপ এগুলো সবই হচ্ছে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। তারপরে আমি এখন দেখো 6 নাম্বার হচ্ছে পক্ষীকুল। তাহলে 6 হচ্ছে পক্ষীকুল। দেখো 6 নাম্বার হচ্ছে পক্ষীকুল। পক্ষীকুল মানে হচ্ছে এরা হচ্ছে কি মানে বিশেষ করে পাখি হচ্ছে এই শ্রেণীভুক্ত হচ্ছে প্রাণী। তাহলে অবশ্যই তাহলে আমরা এদের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। দেহ হচ্ছে পালকে আবৃত থাকে, দেহ হচ্ছে পালকে আবৃত, 2টি ডানা, 2টি পা ও একটি
একটি হচ্ছে চষ্ণু আছে, তারপরে ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে এরা উঠতে পারে। তাহলে এদের কি আছে? দেহ হচ্ছে পালক দ্বারা আবৃত, দুটি পা, দুটি ডানা ও একটি হচ্ছে চষ্ণু আছে, তারপরে হচ্ছে ফুসফুসের সাথে কি থাকে? ফুসফুসের সাথে হচ্ছে বায়ুথলি থাকে, যার কারণে এরা কিন্তু এই বায়ুথলি থাকার কারণে এরা কিন্তু সহজেই উঠতে পারে। আর উষ্ণ রক্তের প্রাণী, এদের রক্তটা হচ্ছে উষ্ণ। আর হাড় হচ্ছে শক্ত, হালকা ও ফাঁপা। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে। আর এদের উদাহরণ তো বুঝতেই পারছো, যেহেতু পক্ষীকুল, তার মানে সকল প্রকার, যেমন পাখি, যেমন কাক, দোয়েল, হাঁস ইত্যাদি। তাহলে এটা হচ্ছে কাক, তারপর হচ্ছে কাক, তারপরে হচ্ছে দোয়েল, তারপর হচ্ছে হাঁস। তাহলে এইগুলো হচ্ছে ইত্যাদি, মানে এইগুলো হলো তোমার হচ্ছে পক্ষীকুলের অন্তর্ভুক্ত। এখন দেখো যে মানুষ হচ্ছে স্তন্যপায়ী শ্রেণীভুক্ত ভার্টিব্রাটা উপপর্বের এবং কর্ডাটা পর্বের প্রাণী। তাহলে দেখো এখন আমরা যে এই যে 1 2 3 4 5 6 অর্থাৎ 6টা শ্রেণী দেখিয়েছি, এর ভিতরে কিন্তু মানুষের কোনো অবস্থান নাই। কাজেই মানুষ হচ্ছে 7 নাম্বার শ্রেণী, অর্থাৎ স্তন্যপায়ী, যেটাকে ইংলিশে বলা হয় ম্যামালিয়া। তাহলে 7 হচ্ছে স্তন্যপায়ী। স্তন্যপায়ী শব্দটা শুনলেই মনে হয় স্তন্য দান করে যারা, তারাই হচ্ছে স্তন্যপায়ী। অর্থাৎ যারা হচ্ছে বুকের দুধ মানে বুকের দুধ দ্বারা তাদের হচ্ছে বাচ্চাদেরকে ভরণ পোষণ করে। অর্থাৎ যাদের হচ্ছে বুকের দুধ দ্বারাই হচ্ছে বাচ্চা, মানে দুধ খেয়ে বাচ্চা বড় হয়। তাহলে এই যে স্তন্যপায়ী প্রাণী, এই স্তন্যপায়ী প্রাণীদের হচ্ছে বৈশিষ্ট্যগুলো কেমন আমরা একটু দেখি। দেখো, দেহ হচ্ছে লোমে আবৃত থাকে, দেহ হচ্ছে লোমে আবৃত। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রমও আছে। যেমন প্লাটিপাস হচ্ছে এর ব্যতিক্রম। প্লাটিপাস এক ধরনের হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, যারা হচ্ছে মানে এরা হচ্ছে সন্তান প্রসব করে না। তারপরে হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী, এরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। তারপরে চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। তারপরে শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। আর এদের হচ্ছে হৃৎপিণ্ডটা হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অর্থাৎ হৃৎপিণ্ডে হচ্ছে 4টা প্রকোষ্ঠ থাকে, ডানলিন্দ, বামলিন্দ, ডান নিলয় এবং বাম নিলয়। এই যে 4টা প্রকোষ্ঠ, এই 4টা প্রকোষ্ঠ থাকে হচ্ছে এই স্তন্যপায়ী প্রাণীদের। তাহলে এই স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আবার একটু দেখি যে এদের দেহ হচ্ছে লোমে আবৃত। স্তন্যপায়ী প্রাণীরা হচ্ছে সন্তান প্রসব করে, তবে ব্যতিক্রম হচ্ছে প্লাটিপাস। আর এরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী, চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। তারপরে শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। আর হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে উদাহরণ তো নিশ্চয়ই বুঝতে পারছো, মানুষ, উট, বাঘ এগুলো সবই হচ্ছে, দেখো মানুষ, তারপরে হচ্ছে উট, তারপরে বাঘ ইত্যাদি, সবই হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু আজ তোমাদেরকে মেরুদণ্ডী প্রাণীর যে শ্রেণী বিভাগটা আমি কিন্তু দেখালাম। যেমন হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, এটা হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্গত। আর এই কর্ডাটা পর্বটাকে হচ্ছে 3টা উপপর্বে ভাগ করা যায়। এক হচ্ছে ইউরোকর্ডাটা, 2 হচ্ছে সেফালোকর্ডাটা, 3 নাম্বার হচ্ছে ভার্টিব্রাটা। আবার এই ভার্টিব্রাটা উপপর্বটাকে 7টি শ্রেণীতে ভাগ করা যায়, এবং 7টি শ্রেণী সম্পর্কে আমি তোমাদেরকে বলেছি। এক হচ্ছে সাইক্লোস্টোমাটা, 2 নাম্বার হচ্ছে কন্ডেকথিস, 3 নাম্বার হচ্ছে অস্টিকথিস, 4 নাম্বার হচ্ছে উভচর, 5 হচ্ছে সরীসৃপ, 6 হচ্ছে পক্ষীকুল এবং 7 নাম্বার হচ্ছে স্তন্যপায়ী। এবং প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং উদাহরণগুলো কিন্তু আমি তোমাদেরকে বলেছি।
তোমরা অবশ্যই এই জিনিসগুলো ভালোভাবে পড়বে, তাহলে তোমরা জ্ঞানমূলক এবং সৃজনশীল সব ধরনের প্রশ্নেরই উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার ক্লাস আর দীর্ঘায়িত করব না। আমি আগামী ক্লাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা আমার সাথে থাকবে এবং ওই ক্লাসটা অবশ্যই দেখবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। খোদা হাফেজ।